আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত। এই অনুশীলনীর আজ সমাধান করব অঙ্ক নং 1। এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 171, অনুশীলনী 11, প্রশ্ন নং 1। এখানে দেওয়া আছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তো এখান থেকে মোট 3টি অঙ্ক আমাদেরকে সমাধান করতে হবে। ক নং প্রশ্নে দেওয়া আছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। এখান থেকে আমাদের প্রাপ্ত যে 25 জন শিক্ষার্থীর যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এই নম্বর থেকে সরাসরি গড় নির্ণয় করতে হবে। এরপর খ নংয়ে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এরপরে সর্বশেষ গ নংয়ে আমাদের সমাধান করতে হবে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তো চলো শুরুতে আমরা ক নং অঙ্কটি সমাধান করি। ক নং প্রশ্নে আমাদেরকে বলছে যে সরাসরি গড় নির্ণয় করতে, এই প্রাপ্ত নম্বর থেকে আমাদের সরাসরি গড় নির্ণয় করতে বলছেন। তো সরাসরি গড় নির্ণয় করতে হলে আমাদেরকে এখানে যে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এগুলোকে আমাদের যোগ করতে হবে। তো আমরা লিখব 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলোর সমষ্টি, অথবা তুমি এটাও লিখতে পারো যে প্রদত্ত নম্বরের সমষ্টি, অথবা তুমি এটাও লিখতে পারো যে প্রদত্ত নম্বরগুলোর যোগফল। তুমি যেভাবেই লেখো সবগুলোই সঠিক। তো এখানে কিন্তু আমি সরাসরি সবগুলো যোগ করেছি। যোগ করলে হবে আমাদের 1875। এরপরে আমাদের এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, এবং শিক্ষার্থীর সংখ্যা হলো 25। তো এখানে লিখব যে এবং শিক্ষার্থীর সংখ্যা হলো 25। তো এখন আমরা সরাসরি গড় মানে সবগুলো যোগ করে আমরা 25 দ্বারা ভাগ করলে সরাসরি গড় চলে আসবে। তা আমরা লিখব যে প্রাপ্ত নম্বরের সরাসরি গড়। তা আমরা লিখব যে প্রাপ্ত নম্বরের সরাসরি গড়। এখানে এটাও লিখতে পারি যে নম্বরগুলোর সমষ্টি ভাগ শিক্ষার্থীর সংখ্যা। তো এটা না লিখে আমরা সরাসরি যোগ করে যা পেয়েছি তাকে মোট শিক্ষার্থীর সংখ্যা দ্বারা একবার ভাগ করলেও হবে। আমাদের সূত্র লেখার প্রয়োজনে আমরা ডাইরেক্ট লিখি, সরাসরি লিখব। যেখানে তাহলে কত হলো 1875 ভাগ হলো 25। তো এটাকে আমরা ক্যালকুলেটরে ভাগ করব। 1875 ভাগ হবে 25। তাহলে এখানে আমাদের বের হবে 75। তো এখানে হলো 75। এটাই কিন্তু আমাদের কি গড় নম্বর, প্রাপ্ত নম্বরের সরাসরি গড়। তো এটা কিন্তু আমাদের ক নং প্রশ্নের উত্তর। তো এখানে আমরা লিখে দেব যে উত্তর। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নে বলছে দেখো যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। তো গড়টা আমরা পরে নির্ণয় করব। তো আগে কি করতে হবে, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী। তো এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের কি লাগবে, প্রথমত লাগবে হলো কি আমাদের পরিসর বের করতে হবে। এরপরে পরিসরকে আমরা শ্রেণীব্যাপ্তি 5 দ্বারা আমরা কি করব, ভাগ করলে আমাদের শ্রেণীর সংখ্যা বের হয়ে আসবে। এরপর আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তো আগে চলো আমরা খ নংয়ে প্রথমে আমরা আগে পরিসর নির্ণয় করি। তো পরিসর বের করতে হলে আমাদের কি লাগবে, লাগবে হলো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। তো এখানে যে 25 জন শিক্ষার্থীর যে নম্বরগুলো দেওয়া আছে, তো তার ভিতরে সর্বোচ্চ নম্বর হলো 88 এবং সর্বনিম্ন নম্বর হলো 63। তা আমরা এই দুটা অবশ্যই উল্লেখ করব। তো লিখব যে এখানে সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান অথবা তুমি সর্বোচ্চ সংখ্যাও লিখতে পারো, অথবা তুমি সর্বোচ্চ নম্বর তাও লিখতে পারো। তো সর্বোচ্চ মান
88 এবং সর্বনিম্ন মান 63। অর্থাৎ এখানে তুমি যদি খোঁজো সবচাইতে ছোট যে সংখ্যাটি পাওয়া যাবে এটা হলো 63, আর সর্বোচ্চ সবচাইতে বড় যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হলো 88। তো এখন আমরা লিখব যে সুতরাং পরিসর, তো আমরা জানি কি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এরপরে ব্র্যাকেট দিব দুই পাশে, তারপর বাইরে লিখব যে যোগ 1। তো এখানে একটা কাজ তুমি করতে পারো, তুমি যদি চাও যে সরাসরি পরিসর লিখে এই সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এই বাংলা এটা না লিখে তুমি সরাসরি এখানে 88ও লিখতে পারো। অর্থাৎ এখন যে লাইনটি লিখবো তুমি এই লাইনটাও চাইলে তুমি লিখতে পারো এটা না লিখে। তো এখানে আমাদের সর্বোচ্চ মান হলো 88, তো এখানে হলো 88, এ বিয়োগ সর্বোচ্চ মানের পরিবর্তে বসাইলাম 88, বিয়োগের বিয়োগ সর্বনিম্ন মান হলো 63, এই ব্র্যাকেটের ব্র্যাকেট যোগ হবে 1। তো এখানে বিয়োগ করি আমরা, 3 আছে 8 পাবো 5 হলে, 6 আছে 8 পাবো 2 হলে, তো 25, আর এখানকার যোগ হলো 1, তাহলে কত বের হলো, সমান হলো 26। তো এখন আমরা বের করব হলো কি শ্রেণীর সংখ্যা, অর্থাৎ শ্রেণীর সংখ্যা মানে আমরা এভাবে কয়টা ঘর করব এটা। তো শ্রেণীর সংখ্যা বের করতে হলে আমাদেরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। আমাদের কিন্তু খ নং প্রশ্নে উল্লেখ করেই দিয়েছে যে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো আমরা লিখব যে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা, তো শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা বলতে আমরা এই যে এইভাবে দাগ টানি কয়টা ঘর করব এটাই হলো শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা এখানে ভাগ হবে, পরিসরকে আমরা ভাগ করব শ্রেণী ব্যাপ্তি 5 দ্বারা। তো এখানে আমাদের শ্রেণী আমরা পরিসর কত পেলাম 26, তো এখানে লিখব হলো 26 ভাগ হবে হলো শ্রেণী ব্যাপ্তি কত 5। তুমি চাইলে কিন্তু এখানে লিখতে পারো যে পরিসর ভাগ 5, তাও হবে, অথবা তুমি এটা লিখলেও হবে। তো এখানে আমরা ভাগ করলে 26কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 5.2, তো এখানে হবে 5.2। তো এখানে কিন্তু আমরা কখনোই শ্রেণীর সংখ্যা এই দশমিক রাখতে পারবো না, আমরা এরপরের যে সংখ্যা সরাসরি আমরা ওই সংখ্যাটি লিখবো। এখানে যে আছে 5.2 তাহলে লিখব যে বা 6, তো বা 6 লিখব। অর্থাৎ এখানে যদি বের হতো যে 7.2 বা 7 যাই বের হোক তাহলে আমাদের অবশ্যই লিখতে হতো 8, মানে আমরা এরপর একটা পূর্ণ সুন্দর একটি সংখ্যা লিখব। 5.2 আমরা লিখব যে বা 6, অর্থাৎ আমাদের শ্রেণীর সংখ্যা হবে 6টি শ্রেণীর সংখ্যা হবে মোট। তো শ্রেণীর সংখ্যা 6টির জন্য আমরা ঘর করব মোট কয়টি, ঘর করব হলো 7টি, অর্থাৎ শ্রেণীর সংখ্যা 6, মানে এই যে আমরা যে সংখ্যাগুলো লিখব এগুলো লেখার জন্য আমাদের প্রকৃত ঘরই লাগবে 6টা, আর একটা ঘর লাগবে উপরে যে শ্রেণী ব্যাপ্তি টালির সংখ্যা শ্রেণী মধ্যমান গণসংখ্যা FI X এগুলো লেখার জন্য উপরের একটি লাইন হবে, তাহলে হবে 7টা। তো এখন আমরা যেহেতু শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে, তা আমরা কিন্তু এখন লিখব যে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী, এই যে এটা হলো আমাদের সারণী। তো এখানে আমাদের লাগবে কি, লাগবে হলো শ্রেণী ব্যাপ্তি প্রথমে, তারপরে হলো টালির সংখ্যা,
এরপরে শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু দুটা কিন্তু একই, যাকে আমরা প্রকাশ করব হলো এক্স আই দ্বারা, লাগবে গণসংখ্যা এফ আই, আর এখানে লাগবে হলো এক্স আই আর এফ আই, এই দুটির গুণফল এখানে লাগবে আমাদের। তো এখন আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা কত আছে? 63। তো আমরা 63 থেকে শুরু করব। তুমি চাইলে এখানে 61 থেকেও শুরু করতে পারো, তাও কিন্তু কোনো ভুল নেই। আমরা 63 থেকে শুরু করলাম। তো সর্বনিম্ন আছে 63, তাহলে এখানে হবে 63। আমরা আমাদের শ্রেণীব্যাপ্তি ধরতে বলেছে 5, তাহলে আমরা 63-র পর থেকে কিন্তু 5 গোনা যাবে না, 63 সহই আমরা 5 গুনবো। তো অর্থাৎ 63-র সাথে যদি আমরা 4 যোগ করি, এটার অর্থ হলো আমরা 5 যোগ করেছি। তো 63-র সাথে যদি 63 সহ যদি আমরা গুনি 5, 63, 63, 64, 65, 66, 67, তাহলে এখানে হবে 67। তো 63-র পরে হবে 67, এর নিচের লাইনে গিয়ে 67-র পরের থেকে শুরু করবো, 67-র পরে হবে 68। তো 68-র সাথে আমরা যোগ করব 4, 4 যোগ করার অর্থই হলো আমরা 68 সহ যদি গুনি তাহলে কিন্তু 5 হবে। তো 68 আর 4 যোগ করলে হবে কত? 72। এবার 72-এর পর থেকে শুরু করব আমরা নিচের লাইনে। তো এখানে হবে 72-এর পর হবে 73, 73-এর সাথে আমরা যোগ করব 4, তাহলে কত হবে? 73 আর 4 হবে 77। 4 যোগ করার অর্থ হলো আমরা 73 সহ 5 যোগ করেছি, 73 সহ গুনলে হবে, 73 সহ যদি গুনি 73, 74, 75, 76, 77, তাহলে কিন্তু 5 হচ্ছে। কিন্তু এখানে আমরা 4 ধরার অর্থে হলো 5 করে আমরা যোগ করতেছি। এরপরে হলো 77-এর পর যোগ শুরু করবো 78 থেকে। তো 78-এর সাথে আমরা 4 যোগ করলে হবে 82, আর 82-র পর আমরা শুরু করবো 83 থেকে। 83-র সাথে যদি 4 যোগ করি তাহলে হবে 87, আর 87-র পর শুরু করবো হলো 88 থেকে। 88-র সাথে 4 যোগ করলে হবে 92। তো তোমরা চাইলে কিন্তু তোমার কাছে যদি অসুবিধা মনে হয় 63 ধরলে, তাহলে তুমি কিন্তু এখান থেকে 61 ধরে করলেও হবে। তো এখানে যদি তুমি 61 ধরো তাহলে 61 থেকে হবে 65, তাহলে কিন্তু তোমার কিন্তু মিলে যাবে, তাহলে তোমার আর কোনো ব্যয়মিল হবে না। 61 থেকে হবে 65, নিচের লাইন হবে 65-র পর হবে 66 থেকে হবে 70। ঠিক আছে, এভাবেও তুমি যদি করো এরপরও কিন্তু হবে। তো একটা কথা মনে রাখো, এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যা 88 আছে, কিন্তু আমরা গেছি কত? 92 পর্যন্ত এখানে। তো এটা কিন্তু কোনো সমস্যা নেই। তো 88 থাকলেই হলো, 88 তো আছে, তো এখানে 92 হয়েছে, সমস্যা নেই। আর তুমি যদি 61 থেকে শুরু করো তাহলে কিন্তু এখানে তোমার 90 গিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি হয়ে গেল। এখন আমাদের ট্যালির সংখ্যা পূরণ করতে হবে। তো ট্যালির সংখ্যাটা আমরা কীভাবে পূরণ করব, এটাই কিন্তু এটা খুব মনোযোগের সহিত করতে হবে। এখানে আমরা সর্বপ্রথম আছে কত? 72। তো এখানে দেখবো যে 72 কোন ঘরে আমরা নিব? 68 থেকে 72, অর্থাৎ এই ঘরে আমরা নিব 72। 72-এর ঘরে আমরা এই একটা দাগ দিব, একটা টালি দিব। এরপরে হলো 85, পরের সংখ্যা আছে হলো এই যে 85। এরপরে আমরা 85, 83 থেকে 87, এর ভিতরে আছে 85, তাহলে এখানে নিব হলো আমরা 85-র ঘর হবে 83 থেকে 87, এখানে 85, এখানে একটা দাগ দিব। এরপরে হলো 78, এই যে 78, তারপর হলো 84, এই 83 থেকে 87 এর ভিতরে আছে 84, এখানে 84। এরপরে আছে হলো আবার 78, তো 78 এখানে হবে 78, তারপরে হবে 75, 73 থেকে 77 এর ভিতরে আছে 75, 69, 63 থেকে 67 এর ভিতরে নাই, 68 থেকে 72 এর ভিতরে আছে 69, তো এখানে হবে 69। তারপরে আছে 67, 67 নিব এই 63 থেকে 67, অর্থাৎ 63 সহ 67। তো 67-র ঘরে এক দাগ দিব। 88, 83 থেকে 87 এর ভিতরে নাই, এই যে 88, এখানে দাগ একটা দাগ দিব। পরে হবে 80, 78 থেকে 82 এর ভিতরে কিন্তু 80 আছে, অর্থাৎ 78 থেকে 82, অর্থাৎ এর ভিতরেই 80 আছে, তো এখানে হবে একটা দাগ। পরে 74, 73 থেকে 77, এখানে হবে 74। পরে হলো 77, এখানেই হচ্ছে 77। 79, 78 থেকে 82 এর ভিতরে অবশ্যই 79 আছে। তারপরে হচ্ছে 69, 68 থেকে 72 এর ভিতরে আছে 69। 74, 73 থেকে 77 এখানে আছে 74। তারপরে হবে আবার 73, তো 73 থেকে 77 এর ভিতরে 73 আছে। তো এখন কিন্তু 4টা দাগ হয়ে গেলে আমরা এই একটা দাগ দিব,
এই যে আমরা কোনাকুনি একটা দাগ দিচ্ছি এটাকেও কিন্তু আমরা গুনবো। তাহলে এখানে কিন্তু 5 হলো, তাহলে এখানে গেল 73 গেলো, এরপর হলো 83, এই যে এখানে 83, তারপরে 65, 63 থেকে 67 এর ভিতরে আছে 65, 75, 73 থেকে 77 এর ভিতরে আছে 75, এরপর হবে 69, 63 থেকে 67 এর ভিতরে নাই, 68 থেকে 72 এর ভিতরে আছে 69, তারপর 63, 75, 73 থেকে 77 এর ভিতরে 75 আছে, 86, 83 থেকে 87 এর ভিতরে অবশ্যই 86 আছে, 66 এখানে আছে, 63 থেকে 67 এর ভিতরেই 66 আছে, তারপরে হলো 71, এখানে 71 হবে, 68 থেকে 72 এর ভিতরে আছে 71, তো আমরা 4টা হয়েছে, তো আমরা আবার কোনো একটা দাগ দিব। তো এখন এই ট্যালির সংখ্যা যা বের হয়েছে গণের সংখ্যা আমরা ঠিক এই সংখ্যাগুলো আমরা এখানে গণনা করে লিখবো 1 2 3 4, তো এখানে হবে 4, এখানে আছে 5, এখানে 5 আর 2 হবে 7, তারপরে এখানে আছে 4, এখানেও 4, এরপর এখানে হবে 1। তো আমরা এখন এই সবগুলো আমরা গণনা করব। 7 আর 4 হবে 4 আর 5 9, 9 আর 7 হলো 16, 16 4 20, 20 আর 4 24, 24 আর 1 হবে 25, অর্থাৎ আমাদের মোট গণসংখ্যা হলো 25। তো এখানে এটাকে আমরা এন দ্বারাও লিখতে পারি অথবা তুমি সরাসরি মোট লিখলেও হবে, সমস্যা নাই। তো আমি এখানে লিখলাম এন সমান হলো 25, তুমি যদি চাও এখানে মোট লিখবে বাংলায়, এরপরে কিন্তু কোনো ভুল নেই। এরপরে এখানে আমাদের এখন লাগবে কি শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু। তো শ্রেণী মধ্যমান যে কথা, শ্রেণী মধ্যবিন্দু ঠিক একই কথা। তো এখন শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করব? এই 63 এই সর্বনিম্ন নিম্ন সীমা আর উচ্চ সীমা দুইটা যোগ করব, 63 আর 67 আমরা যোগ করব, 63 যোগ 67, এরপরে একে 2 দ্বারা ভাগ করব, ভাগ হবে 2, তাহলে এখানে বের হবে হলো 65। তাহলে আমাদের শ্রেণী মধ্যমান কত বের হয়েছে? 65, অর্থাৎ xi বের হলো 65। তো এখানে লিখবো 65, যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তি কিন্তু বলে দেওয়া আছে 5, শ্রেণী ব্যাপ্তি কত 5, তাহলে এখন আর আমাদের বাদ বাকি এই দুইটা যোগ করে 2 দ্বারা সবগুলো ভাগ করার দরকার নাই, যেহেতু শ্রেণী ব্যাপ্তি 5 তাহলে আমরা সবগুলোর সাথে 5 যোগ করলে হবে। 65 5 হবে 70, 70 আর 5 75, 75 সাথে 5 যোগ করলে হবে 80, 80 সাথে 5 যোগ করলে হবে 85, আর 85 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে এখানে হবে 90। তো তোমরা এই একটা কথা অবশ্যই বলে রাখি, তোমরা যদি চাও যে এই শেষে যে মোটের ঘর এটাও যদি তুমি এভাবে একটা দাগ দিয়ে দাগের ভিতরে লেখো এরপরেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এখন আমাদের বের করতে হবে কি এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই বলতে এক্স আইয়ের সাথে এফ আই গুণ করে আমরা এই ঘরগুলোতে লিখবো, অর্থাৎ এই শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দুর সাথে আমরা গণসংখ্যা গুণ করব। তো আমরা সবগুলো গুণ করি, তাহলে 65 সাথে 4 গুণ করব, 65 গুণন হলো 4, তাহলে এখানে বের হবে 260, এরপরে হলো 70, 5 7 35, তাহলে 350, তারপরে হলো 75 গুণন 7, তাহলে 75 গুণন 7, 525, তো আমরা সবগুলাই গুণ করে দিচ্ছি, তারপর হলো 4 আসছে 32, তাহলে এখানে হবে 320, তারপর হলো 85 আর হবে 4, 85 গুণ হলো 4, এখানে বের হবে 340, এরপরে 90 সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে 90 বের হবে। তো এরপরে আমরা এদের যোগফল নামাবো। তো এখানে তুমি চাইলে সমষ্টি লিখতে পারো অথবা তুমি সামেশন এফ আই এক্স আই লিখলে হবে। তো এখানে আমরা লিখি সামেশন এফ আই এক্স আই, আমরা সবগুলো যোগ করলে হবে 1885 সমান 1885। তো এখন আমরা গড় বের করব, গড় তো লিখব, সুতরাং গড় বা এটাকে গাণিতিক গড়ও বলতে পারি, সুতরাং গড় লিখলেও হবে, সুতরাং গাণিতিক গড় অথবা তুমি লিখতে পারো শুধু গড় লিখলেও হবে। তো এখানে কত হবে সামেশন এফ আই এক্স আই ভাগ হলো এন, তো এখানে হবে 1885 ভাগ হবে এই এনের মান হলো 25, তো আমরা 25 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 1885
ভাগ হলো 25, তাহলে বের হবে 75.4। তো 75.4। তো এখন আমাদেরকে বলছিল সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তাহলে এটা কিন্তু আমাদের একটা উত্তর। তো আমরা এটা কিন্তু একটা উত্তর, তো আমরা লিখব প্রায়। তো এটা কিন্তু একটা উত্তর, খ নংয়ের উত্তর এটা। তো এরপর হলো আমরা গ নং সমাধান করব। তো গ নংয়ে বলছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তো আমরা লিখব যে খ হতে প্রাপ্ত গড় না ক হতে প্রাপ্ত গড়, ক হতে প্রাপ্ত গড় ক হতে প্রাপ্ত গড় কত ছিল? ক হতে প্রাপ্ত গড় ছিল হলো 75, আর খ হতে প্রাপ্ত গড় খ হতে প্রাপ্ত গড় গড় হলো 75.4। তো এখানে ক হতে প্রাপ্ত সরাসরি গড়, সরি এখানে আমরা লিখব যে সরাসরি গড়। তো এখানে এটা একটু উল্লেখ করে দিবে, সরাসরি গড় 75 আর খ হতে প্রাপ্ত গড় হলো 75.4। তো আমাদের বের করতে বলছিল, দেখো এখানে বলছে যে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য। তো আমরা লিখব যে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে পার্থক্য, অথবা সুতরাং পার্থক্য লিখলে হবে। সুতরাং পার্থক্য মানে হলো বিয়োগ। তো এখানে পার্থক্য, তো পার্থক্য বের করতে হলে অবশ্যই আমাদেরকে বড় টি আগে লিখতে হবে। তো এখানে 75.4, এটাই হলো বড়। 75.4 বিয়োগ হবে হলো শুধু 75। তো এখানে আমাদের কত বের হবে? তাহলে বের হবে 0.4, বিয়োগ করলে 0.4। তা এটাই কিন্তু আমাদের গণক প্রশ্নের উত্তর। তো এখানে আমরা লিখে দেব উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 3টি অঙ্কই সমাধান হয়ে গেল, ক খ গ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।